আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভবন ছেড়ে গুলশানের বাসায় উঠলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফরে জাতীয় স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের শ্রদ্ধা নিবেদন। যাদের কাউন্সিলর একরাম হত্যা পরিকল্পিত বলছে প্রসিকিউশন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সেনা কর্মকর্তাদের পদোন্নতির আহ্বান প্রধানমন্ত্রীর। গুরুত্ব পাবে স্থানে জুড়ে আজও গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ২২তম রাষ্ট্রপতি হিসেবে ৩ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। রোববার দুপুরে ভিভিআইপি প্রোটোকলে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ওঠেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী আগামী ৬ মাস নিরাপত্তা সহ তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। গেল ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের দুদিন পর বঙ্গভবনে হলো বিদায়ী আনুষ্ঠানিকতা। মধ্যাহ্নভোজের পর বেলা ২:৩০টার দিকে বঙ্গভবন ছাড়েন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিরাপত্তা প্রোটোকল নিয়েই বঙ্গভবন থেকে বেরিয়ে আসে তার গাড়িবহর। রাজধানীর শাহবাগ, নয়াপল্টন, বিজয়নগর, বনানী হয়ে তিনি পৌঁছান গুলশানের নিজ বাসায়, যা আগে থেকেই প্রস্তুত করা ছিল সদ্যবিদায়ী রাষ্ট্রপতির জন্য। সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী ৬ মাস রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি নিরাপত্তাতেই থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার বিচারের দাবি উঠেছে। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী পক্ষ গ্রেপ্তার, মামলা সহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। বলেন, সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। এসএসএফ, পিজিআর সহ এটা ৬ মাসের একটা বিধান আছে, সেটা ৬ মাসে তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে আইনমন্ত্রীর মন্তব্য, জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেউ অন্যায়ের শিকার হোক তা চায় না সরকার। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবে, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাবো না। শোনা যাচ্ছে সোমবার থেকেই বছর পর কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে। একরাম হত্যায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি সহ ১১ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। অভিযোগ আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, সেদিন বন্দুকযুদ্ধ নয়, একরামকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। শেষবারের মতো মুঠোফোনে বাবার সঙ্গে মেয়ের কথা বলা, এরপরই গুলির শব্দ, নিভে যায় টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হকের জীবন প্রদীপ। ২০১৮ সালের ২৬ মে মাদক বিরোধী অভিযানের নামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরাম। তবে পরিবারের দাবি এটি ছিল পরিকল্পিত হত্যা। একরামের মৃত্যুর আগে পরিবারের সঙ্গে মোবাইল ফোনের সেই কথোপকথন এবং গুলির শব্দ প্রকাশ্যে এলে দেশ জুড়ে প্রশ্ন উঠে পুরো ঘটনা নিয়ে। ঘটনার পর দীর্ঘ সময় মামলা করতে পারেনি একরামের পরিবার। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত শেষে রোববার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি ও ৬ সেনা কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন ও আশিকুর রহমান সৈকত। এমনকি তার স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানায় প্রসিকিউশন। তারা সরাসরি গুলি করেছে। অন্যান্য যারা র্যাব কর্মকর্তারা তখন ওই জায়গায় তারা উপস্থিত ছিল এবং
এবং তাদের তত্ত্বাবধানে তাদের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়ে প্রদান করেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচন পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজউদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে জিয়া উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজউদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আইন অনুযায়ী সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী পক্ষ গ্রেফতার, মামলা সহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাবেন তিনি। মন্ত্রী জানান, সাবেক ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের চালকরা জানান, ভোর রাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। একই চিত্র বাসা বাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার আগুন লেগে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য ও আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলা জানায়, প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দেখ, আমরা অন্য ব্যবস্থা করে দেখ, আমরা অন্য একটা কাজ করে খাই। সারা রাত থাকার পরে সকাল 6টার সময় বন্ধ হয়ে যায় পাম্প, এরপরে আর গ্যাস পায় নাই। এই গ্যাসের জন্য ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে।